নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, RRBPC জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2021 সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 95 নম্বর ক্লাস, যেটি 16 জানুয়ারি 2021 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, এর আগে আমি 94টি ক্লাস তোমাদের জন্য করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত ক্লাসগুলো দেখোনি, তো আমার আলাদা প্লেলিস্ট করা রয়েছে এসএসসি এনটিপিসির, তো সেখানে গিয়ে তোমরা সমস্ত ক্লাসের ভিডিও পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? তো নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ? তো দেখো, ইনজেক্ট প্রিন্টার, হেডফোন এবং প্রজেক্টর এগুলো কিন্তু আউটপুট ডিভাইসের উদাহরণ। আর যেটা ইনপুট ডিভাইস সেটা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন এটা কিন্তু ইনপুট ডিভাইসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কে তৈরি করেন? তো এই যে স্লোগানটি এটা দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী এই বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি দিয়েছিলেন। আর প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জয় জওয়ান জয় কিষাণ এবং জয় বিজ্ঞান এই স্লোগানটি দিয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, ড্যাশ অঞ্চলটি জার্মানির মোট ইস্পাত উৎপাদনের 80% জন্য দায়ী? তো জার্মানির যে 80% ইস্পাত উৎপাদন হয় সেটা কোন অঞ্চল থেকে? তো রুর অঞ্চল থেকে। তো রুর অঞ্চল থেকে জার্মানির মোট ইস্পাত উৎপাদনের 80% উৎপাদন হয়। সেই জন্য দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। ঠিক আছে, দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। ঠিক আছে, প্রশ্ন আসে তো ভারতের রুর কাকে বলা হয়? তো ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে, কারণ দুর্গাপুরে অনেক ইস্পাত কারখানা রয়েছে। ড্যাশ দূরত্ব ও সময়ের পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সবচেয়ে দীর্ঘতম ট্রেন? তো কোন ট্রেনটির কথা এখানে বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস দূরত্ব এবং সময়ের পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সবচেয়ে দীর্ঘতম ট্রেন। দেখো, এটি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত 4273 কিলোমিটার পথ অতিক্রম করে। ঠিক আছে, তো বিবেক এক্সপ্রেস কত কিলোমিটার যাত্রা করে? 4273 কিলোমিটার। এটি ডিব্রুগড় এবং কন্যাকুমারী পর্যন্ত চলাচল করে। অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত চলে। পরবর্তী প্রশ্ন, কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান রাজস্থানের অবস্থিত, রাজস্থানের ভরতপুরে। ঠিক আছে, রাজস্থানের ভরতপুর। চলো নেক্সট। ভারতে প্রথম চন্দ্রযান ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দ্বারা কোন বছর উৎক্ষেপণ করা হয়েছিল? তো চন্দ্রযান ইসরো দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল 2008 সালে। তো সঠিক উত্তর হবে 2008 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? তো জনঘনত্ব সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশ।
সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 19 জন লোক বাস করে। ঠিক আছে, তো অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 19 জন লোক বাস করে। আর ভারতের গড় জনঘনত্ব 382 জন। ঠিক আছে, ভারতের জাতীয় ঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। আর যদি দেখি সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য, সেটা হচ্ছে বিহার। বিহার রাজ্য ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য। ড্যাশ হলো এমন পণ্য যা অন্য পণ্য বা পরিষেবা উৎপাদনে ব্যবহৃত হয়, যেরকম বিভিন্ন যন্ত্রাংশ। ঠিক আছে, তো একে বলা হয় ক্যাপিটাল গুডস বা মূলধনী দ্রব্য। তো ক্যাপিটাল গুডস বা মূলধনী দ্রব্য হলো এমন পণ্য যা অন্য পণ্য বা পরিষেবা উৎপাদনে ব্যবহৃত হয়, যেমন বিভিন্ন সরঞ্জাম, ট্রাক্টর। ঠিক আছে, এইগুলো কিন্তু এদের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার পর মহাত্মা গান্ধী প্রথম বড় জনসাধারণের উপস্থিতি ছিল ফেব্রুয়ারি 1916 সালে ড্যাশ উদ্বোধনের সময়। তো সঠিক উত্তর হবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। তো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছিলেন 9 জানুয়ারি 1915 সালে। 9 জানুয়ারি 1915 সালে মহাত্মা গান্ধী আফ্রিকা থেকে দেশে ফিরেছিলেন স্থায়ীভাবে। আর মহাত্মা গান্ধী প্রথম জনসাধারণের উপস্থিত হয়েছিলেন ফেব্রুয়ারি 1916 সালে। ড্যাশ ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন কত সাল পর্যন্ত? 1977 থেকে 1979 সাল পর্যন্ত। 1977 থেকে 1979 সাল পর্যন্ত কে ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন? তো সঠিক উত্তর জগজীবন রাম। জগজীবন রাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, একটি অডিটোরিয়ামে শব্দের স্থায়িত্ব শব্দের বারবার প্রতিফলনের ফলাফল, একে ড্যাশ বলা হয়। তো একে বলা হয় প্রতিধ্বনি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম দেশীয় তৈরি রঙিন ছবি কোনটি? তো ভারতে প্রথম দেশীয় তৈরি রঙিন ছবিটি হচ্ছে কিষাণ কন্যা। কিষাণ কন্যা মুক্তি পেয়েছিল 1934 সালে। 1934 সালে ভারতে তৈরি প্রথম রঙিন ছবি কিষাণ কন্যা মুক্তি পায়। পরবর্তী প্রশ্ন, মানব জাতিকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য জাতিসংঘ সৃষ্টি হয়নি, বরং মানবতাকে নরক থেকে বাঁচানোর জন্য তৈরি হয়েছিল। এটা কে বলেছেন? তো এটা বলেছিলেন ড্যাগ হ্যামার্কশজোল্ড। ড্যাগ হ্যামার্কশজোল্ড এই উক্তি করেছিলেন যে মানব জাতিকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য জাতিসংঘ সৃষ্টি হয়নি, বরং মানবতাকে নরক থেকে বাঁচানোর জন্য তৈরি হয়েছিল। জাতিসংঘ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর। ঠিক আছে, 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ইলেকট্রোনেগেটিভ উপাদান হিসেবে পরিচিত, কারণ তারা ইলেকট্রন লাভের মাধ্যমে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন গঠন করে। তো সঠিক উত্তর হবে অধাতু। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন বিবৃতিটি উন্নত ভারত অভিযানের সাথে সম্পর্কিত? তো উন্নত ভারত অভিযান এর সাথে সম্পর্কিত বিবৃতিটি হলো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সাহায্যে গ্রামীণ ভারতের উন্নয়ন। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সাহায্যে গ্রামীণ ভারতের উন্নয়ন, এটা হচ্ছে উন্নত ভারত অভিযান এর সাথে সম্পর্কিত বিবৃতি। ঠিক আছে, চল নেক্সট। কোন ব্রিটিশ পদার্থবিদ 1906 সালে
ইলেকট্রন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন? তো ইলেকট্রন কে আবিষ্কার করেছেন? তো ইলেকট্রন আবিষ্কার করেছেন জে জে থমসন। জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিল, তার জন্য 1906 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘ ড্যাশের 24শে অক্টোবর লিগ অব নেশনের উত্তরসূরি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো, আমি আগের প্রশ্নটাই কিন্তু আমি বলে দিয়েছি কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। তো জাতিসংঘ 1945 সালের 24শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল। কার উত্তরসূরি হিসাবে? এই লিগ অব নেশনের উত্তরসূরি হিসাবে। লিগ অব নেশন যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। 1920 সালের 9 জানুয়ারি, ঠিক আছে, 1920 সালের 9 জানুয়ারি লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয়। চলো নেক্সট। ড্যাশ হলেন ভারতের প্রথম মহিলা প্যারা অ্যাথলিট যিনি প্যারা অলিম্পিকে পদক জিতেছেন? 2016 সালের রিও প্যারা অলিম্পিকে শর্টপুট ইভেন্টে রৌপ্য পদক অর্জন করেছিলেন। তো তিনি কে? তো তিনি হলেন দীপা মালিক। তো দীপা মালিক ভারতের প্রথম প্যারা অ্যাথলিক্স যিনি প্যারা অলিম্পিকে পদক জিতেছিলেন। তিনি কোন ইভেন্টে রৌপ্য পদক পেয়েছিলেন? তিনি শর্টপুট ইভেন্টে রৌপ্য পদক পেয়েছিলেন। কোন সালে? 2016 সালের রিও অলিম্পিকে। পরবর্তী প্রশ্ন, উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের জনপ্রিয় তরবারি নৃত্যকে বলা হয় ড্যাশ? তো উত্তরাখণ্ডের জনপ্রিয় তরবারি নৃত্য হচ্ছে সোলিয়া। সোলিয়া নাচ উত্তরাখণ্ডের জনপ্রিয় নাচ। অন্যদিকে যদি আমরা দেখি, কত্থক উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য, ঘুমার রাজস্থানের লোকনৃত্য, লাবণী মহারাষ্ট্রের লোকনৃত্য। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। 1958 সালের সৌরবায়ুর অস্তিত্বের তথ্য প্রথম প্রকাশকারী এবং প্রথম জীবিত ব্যক্তি যার নামে নাসা একটি মহাকাশ যানের নামকরণ করেছিলেন, তিনি কি? তো তিনি হলেন ইউজিন পার্কার। ইউজিন পার্কার যিনি 1958 সালে সৌরবায়ুর অস্তিত্বের তথ্য প্রকাশ করেছিলেন, আর নাসা প্রথম জীবিত ব্যক্তির নামে একটি মহাকাশযানের নামকরণ করেছিলেন। ঠিক আছে, তো তিনি হলেন ইউজিন পার্কার। চলো নেক্সট। আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে দ্য হেগ। নেদারল্যান্ডের শহর দ্য হেগ, এখানে আন্তর্জাতিক বিচার আদালত রয়েছে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ কোষের বজ্র নিষ্কাশন ব্যবস্থা হিসেবে কাজ করে এমন অঙ্গাণু যা বহিরাগত পদার্থ এবং জীর্ণ কোষের অংশগুলোকে হজম করে? তো হজম করতে সাহায্য করে কোন অঙ্গাণু? তো সঠিক উত্তর হবে লাইসোজোম। লাইসোজোম হজম করতে সাহায্যকারী অঙ্গাণু। পরবর্তী প্রশ্ন, কে ভারতে সবুজ বিপ্লব সফলভাবে সম্পাদনের কৃতিত্ব পায়? তো ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তো ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। এম.এস. স্বামীনাথন যিনি 2024 সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তো 2024 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এম.এস. স্বামীনাথন, যাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ভারতের বৃহত্তম মাটির বাঁধ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম? কেরালার রাজা মহাবলীর পুত্রের নামে এই বাঁধের নামকরণ করা হয়েছে। তো এখানে কোন বাঁধের কথা বলা রয়েছে? তো এখানে বলা রয়েছে বনছুরা সাগর বাঁধ। বনছুরা সাগর বাঁধ, যা ভারতের বৃহত্তম মাটির বাঁধ। এটা কোন রাজ্যে অবস্থিত?
তো এটা কিন্তু কেরালায় অবস্থিত। ড্যাশ একটি সুপরিচিত নক্ষত্রমণ্ডল যা সন্ধ্যায় দেখা যায়। এই নক্ষত্রমণ্ডলটি শিকারি নামেও পরিচিত। তো সঠিক উত্তর হবে ওরিয়ন। তো ওরিয়ন একটি সুপরিচিত নক্ষত্রমণ্ডল। তো ওরিয়ন একটি সুপরিচিত নক্ষত্রমণ্ডল যা সন্ধ্যায় দেখা যায়, আর এই মণ্ডলীকে শিকারি নামেও জানা যায়। সুয়েজ খাল ড্যাশ সালে খুলে দেওয়া হয় এবং এটি বিশ্ব অর্থনীতির সাথে মুম্বাইয়ের যোগসূত্রকে আরও শক্তিশালী করে। তো সুয়েজ খাল কবে খুলে দেওয়া হয়েছিল? তো 1869 সালে সুয়েজ খাল খুলে দেওয়া হয়েছিল। বোকারো স্টিল প্ল্যান্টটি ভারতে 1964 সালে ড্যাশের সহযোগিতায় স্থাপিত হয়েছিল। তো কোন দেশের সহযোগিতায় বোকারো স্টিল প্ল্যান্ট 1964 সালে স্থাপিত হয়েছিল? তো এটি সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া এর সহযোগিতায় বোকারো স্টিল প্ল্যান্ট 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোন বছরে বিখ্যাত লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো বিখ্যাত লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোন দেশ ভারতের সাথে স্থল সীমানা ভাগ করে না? তো দেখো, ভারত মোট 7টি দেশের সঙ্গে স্থল সীমানা ভাগ করে। তার মধ্যে নেপাল, পাকিস্তান, ভুটান রয়েছে। তো যেটা স্থল সীমানা ভাগ করে না সেটা হচ্ছে শ্রীলঙ্কা। তো ভারত পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার এবং বাংলাদেশ এই 7টি দেশের সঙ্গে স্থল সীমানা ভাগ করে নেয়। গুজরাটের বিরুদ্ধে তার বিজয়কে স্মরণ করার জন্য আকবর ফতেপুর সিক্রিতে ভারতের সর্বোচ্চ প্রবেশদ্বার গেট অফ ম্যাগনিফিসেন্স নির্মাণ করেন। এই গেটওয়ের অপর নাম কি? তো এই গেটওয়ের অপর নাম বুলওয়ান দরওয়াজা। বুলওয়ান দরওয়াজা যেটি সম্রাট আকবর তার গুজরাট বিজয়কে স্মরণ রাখার জন্য ফতেপুর সিক্রিতে নির্মাণ করেছিলেন, আর এটি ভারতের সর্বোচ্চ প্রবেশদ্বার। মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য কোন বছর তৈরি হয়েছিল? তো সঠিক উত্তর 1960 সাল। 1960 সালে মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 1752 সালে একজন আমেরিকান বিজ্ঞানী ড্যাশ দেখিয়েছিলেন যে বজ্রপাত এবং পোশাক থেকে স্ফুলিঙ্গ মূলত একই ঘটনা। তো বজ্রপাত এবং পোশাক থেকে স্ফুলিঙ্গ মূলত একই ঘটনা, এটা দেখিয়েছিলেন কে? বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এটা দেখিয়েছিলেন। নিচের কোনটি স্প্রেডশিটের উদাহরণ? স্প্রেডশিটের উদাহরণ হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল এটি স্প্রেডশিটের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটারের অংশ নয়? দেখো, রম, সিপিইউ এবং র্যাম এইগুলো কিন্তু কম্পিউটারের অংশ, আর ইউএসবি এটা কিন্তু ব্যক্তিগত কম্পিউটারের অংশ নয়। সোনার কোনটি সোনারের পূর্ণরূপ? তো সোনার যা এই যন্ত্রটি কিসের জন্য ব্যবহার করা হয়? তো সোনার যন্ত্রটি জলের নিচে কোনো বস্তুর দূরত্ব মাপতে ব্যবহার করা হয়। তো এই সোনার এর সম্পূর্ণ রূপ সাউন্ড ন্যাভিগেশন রেঞ্জিং।
সাউন্ড ন্যাভিগেশন রেঞ্জিং, এটা হলো সোনারের পূর্ণরূপ। কোন দেশ থেকে 1915 সালে মহাত্মা গান্ধী স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন? 1915 সালের 9 জানুয়ারি গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন সালে ভারতের প্রথম রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয়? তো সঠিক উত্তর 1923 সালে। 1923 সালে ভারতে প্রথম রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।